ফরম্যাটে কি আপনি ওভাবে দেখেন যে পিআর দাবি আদায়ের কোনো কৌশল কিংবা নির্বাচন বিলম্বের কোনো কৌশল? এটা মনে হচ্ছে ওই মানে সংখ্যাভিত্তিক হলে তাদের আসন সংখ্যাটা বাড়ে। যদি এখন 10টা পায় বা 20টা পায়, তাহলে এটা ডাবল হওয়ার একটা পসিবিলিটি তারা দেখছে আর কি। যেহেতু বহু জায়গায় তারা সেকেন্ড পজিশনে থাকবে, তো ওই ভোটগুলো কাউন্ট করলে টোটাল ওইটার একটা সংখ্যা বাড়বে। কারণ 50টা হলে এটা হয়তো 60-70টা 80টা চলে যাবে, এরকম একটা হিসাব নিকাশ করছে। কারণ জামাতকে তো এমন না যে তারা কিছু না বুঝে তারা এটাতে জোর দিচ্ছে, এমন তো না, তাদের হিসাব আছে। সেই হিসাবটাই তারা আসলে মেলাতে চায় আর কি। তো আমার ধারণা যে এটা মানে আসন বৃদ্ধির একটা কৌশল মনে করছে। আবার আরেকটা জিনিস হলো যে মানে তার আগে যেটা পপুলার কথা ছিল যে পিআর সিস্টেম হলে অনেকগুলো রাজনৈতিক দল মানে তাহলে চলে আসতে পারবে। ধরেন যারা থার্ড ফোর্থ হয়েছে তারা মাত্র মানে যেহেতু মানে এক ভোটে হারলেও সে আর এমপি না, সুতরাং যে থার্ড পজিশনে বা ফোর্থ পজিশনে আছে তাদের টোটাল ভোটটা যোগ করেও তারা যদি সব মিলায় 2টা বা 3টা বা একটা আসন পায় তাহলেও আসতে পারে, পার্টিসিপেশনটা আসবে, এরকম কিছু যুক্তি তাদের আছে। কিন্তু সেই যুক্তিটা তো জামাত আর অন্যদের জন্য সুবিধার জন্য না, তারা নিজের জন্য চিন্তা করে যে তার আসন সংখ্যাটা বাড়বে। কিন্তু আসন সংখ্যাটা বাড়তে গেলে ওই টোটাল সরকারের এটা কাঠামোটা দুর্বল হয়ে যায়। অর্থাৎ সরকারি দল যদি যথেষ্ট পরিমাণ সংখ্যাগরিষ্ঠ আমাদের দেশে না পায়, তাহলে কোনো সে মানে বিল টিল এগুলি পাশ করতে পারবে না, সংবিধান সংশোধন করতে পারবে না, এই ঝামেলাটা হবে। বিশেষ করে এই সময় যেটা আছে জুলাই সনদ বাস্তবায়নের অনেক সাংবিধানিক কিছু পয়েন্ট থাকবে, সেগুলো যারা নির্বাচিত হবেন, যেটা বিএনপি বলছে যে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে, তাহলে তার যদি যথেষ্ট পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা না থাকে, 70-80টা মতন যদি না থাকে 100, তাহলে সে সংবিধান সংশোধন করবে কি করে? তাহলে মানে এটাও একটা জটিলতা। আবার মানে নির্বাচন হবার পর এখন যতটুকু কোটা আছে, নির্বাচন হবার পর কিন্তু সেই কোটা নাও থাকতে পারে। তখন দেখা যাবে যে একটা ভিন্ন রূপ, মানে বিএনপি ভার্সেস জামাত, সেই দ্বন্দ্ব সংঘাতটা মানে অনেক আরো তীব্র হচ্ছে। তখন হয়তো সবাই মিলে যে একটা ঠিক আছে আমরা জুলাই সনদে অমুক অমুক জিনিসগুলি সংবিধানের সাথে মানে সম্পর্কিত, সুতরাং আমরা বাস্তবায়ন করি, সেটা হয়তো আবার নাও থাকতে পারে। তো সুতরাং প্রচলিত পদ্ধতিটাকে আগে প্র্যাকটিস করা, কারণ এই প্র্যাকটিসটা আমরা কিন্তু করতে পারিনি। মাত্র 2টা বা 3টা টার্ম কিন্তু কোনো রকমই হয়েছে, তাও আমি বলবো যে এটা পূর্ণাঙ্গ না, এই কারণে ধারাবাহিকভাবে সংসদ বর্জন ছিল। সুতরাং আমাদের এই গণতন্ত্রের চর্চাটা প্রচলিত যেটা, সেটাকে চর্চা করতে করতে একটা পর্যায়ে গেলে, আমি বললাম তো যে পিআর যে একেবারে অবাস্তব একেবারে ফালতু জিনিস বিষয়টা তা না, কিন্তু সেটার জন্য অনেক মানে সময় লাগবে। যেটা এখন সাফার করলো যে নেপাল এবং শ্রীলঙ্কা, তারা কারণ হলো তাদের ওই বেসটা তৈরি হয়নি। কারণ অনেক দিন মাওবাদী আন্দোলন হয়েছে, বাম আন্দোলন হয়েছে, এইরকম করতে করতে তারা এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেল যে সিস্টেমটা ওই যে মানে বারবার সরকার পরিবর্তন হচ্ছে। সুতরাং প্রচলিত পদ্ধতিটাকে আগে বেস করতে হবে, কারণ যতগুলো গণতান্ত্রিক দেশ মেনলি এখনো টিকে আছে তারা কিন্তু এই প্রচলিত পদ্ধতিতেই। কারণ একটা এলাকায় যে আমি যদি প্রার্থীকে না চিনি, আমি প্রতীকে চিনব, তাহলে স্বতন্ত্রদের কি হবে? অন্যরা তো তাহলে বৈষম্যের মধ্যে পড়বে, তখন তো আবার বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়ে যাবে। তো সুতরাং প্রচলিত পদ্ধতিটাকে আগে এস্টাবলিশ করে তারপরে আমরা আর এই ফরম্যাটে আমাদের উন্নত ফরম্যাটে